পুরান ঢাকার চক বাজার বা বাদশাহী বাজার, বর্তমান যার নাম চক বাজার, সেখান থেকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই চক বাজারের ইফতার বাজারটা দেখব এবং এই বাজারের যে ইতিহাস সেটি সম্পর্কে আলোচনা করব। আপনারা সকলে জেনে থাকবেন যে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এই ইফতার, মুসলমানদের ধর্মীয় যে পবিত্র অনুষ্ঠান মাহে রমজান, তার যে ইফতার, এই ইফতার কিন্তু স্বীকৃতি পেয়েছে 2023 সালে বিশ্ব ঐতিহ্যের। এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিখ্যাত যে ইফতার বাজারটি, যে চক বাজারের শাহী ইফতার বাজার, আমরা সেখানে আজ এসেছি এবং এই ইফতার বাজার ঘুরবো এবং ইফতার বাজার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কিছুক্ষণ আগে আমার ভিডিওতেই শুরুতে দেখতে পেলেন চকবাজার শাহী মসজিদ, যে মসজিদটির নির্মাতা হচ্ছেন শায়েস্তা খাঁ, মুঘল সুবেদার, এবং তার আমল থেকে মূলত এই বাজারটি জমজমাট হয়ে ওঠে। কিন্তু তার আগে থেকেই কিন্তু এই চকবাজারের ইফতার বাজারটি এটি প্রচলিত ছিল। মূলত যখন ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয় 1610 সালে ইসলাম খান, এবং তার একজন সেনানায়ক ছিলেন মির্জা নাথান, সেই মির্জা নাথানের বই বাহারি ই গাইবি, সেখান থেকে আমরা এই চকবাজারের যে ইফতার বাজার এটি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তার সেই তিনি মূলত এখানে যে খাবারগুলো দেখা যায় মুঘল আইটেম, এবং তার সেই বই থেকে আমরা জানতে পারি তিনি একটা সময় খুব মন খারাপ করেছিলেন। তিনি তখন দিল্লি থেকে আসলেন যে এখানে এসে কিভাবে কি ইফতার করবেন, কি করবেন, কিন্তু পরবর্তীতে তার বন্ধু একজন মির্জা আলম তাকে দাওয়াত করেন ইফতারের, এবং সেখানে তিনি দেখতে পান যে তার বন্ধু কয়েকজন ঢাকার বিশিষ্ট মুসলমান ব্যক্তিবর্গ তাদেরকে ইনভাইট করেছেন ইফতারে। এবং ইফতার ইনভাইট করার পরবর্তীতে তিনি দেখে অবাক হন যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু সব মুগলাই ধাঁচের যে খাবারগুলো, বিভিন্ন ধরনের কাবাব আইটেম বা বিরিয়ানি, এই খাবারগুলো কিন্তু দেখে খুব অভিভূত হয়ে যান। এবং সেখান থেকেই মূলত এই যে শাহী বাজারটা, ইফতার বাজারটা, চক বাজারের এই বাজারটা খুব জমজমাট একটি বাজার হিসেবে স্থাপিত হয়। এবং পরবর্তীতে শায়েস্তা খাঁ এসে এই বাজারের আরও শ্রীবৃদ্ধি করেন। এখানে এই যে ঐতিহাসিক মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, চক বাজার শাহী মসজিদ বা চক মসজিদ, এটি নির্মাণ করেছিলেন শায়েস্তা খাঁ। এবং এই বাজারের যে উঁচু মিনারটি, এই যে মসজিদের মিনারটি, এই মিনারটি থেকে কিন্তু তখন আজানের ধ্বনি দেওয়া হতো, কারণ তখন মাইক ছিল না আজান দেওয়ার জন্য। এবং আমরা জানি যে মুসলিম ধর্মের যে দ্বিতীয় খলিফা উমর, তিনি কিন্তু আজান দিতেন, এবং এই মিনারটি থেকে কিন্তু সে আজানটি দেওয়া হতো। এবং মসজিদটি পরবর্তীতে কিন্তু অনেক বড় করা হয়েছে, এবং মসজিদের পিছন দিকে কিন্তু 3টি গম্বুজ আছে, যেটি হয়তো বা ড্রোন বা অন্য কোনো ভিউ হলে বা আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন। এই মিনারটি থেকে কিন্তু আজানের সুমধুর ধ্বনি ভেসে যেত এই চকবাজার বা এই পুরান ঢাকা মানুষের কানে। এবং এই মসজিদটি ঘিরে পরবর্তীতে এইখানে যে এই বাজারটি বিস্তৃতি লাভ করে, মূলত বাজারটির শ্রীবৃদ্ধি ঘটে 1702 সালে মুর্শিদ কুলি খাঁয়ের সময়ে। তিনি এই বাজারটিকে খুব ভালোভাবে অর্গানাইজ করেন, এবং এই যে চকবাজার, এই চকবাজারটি ঘিরেই কিন্তু তখন গড়ে ওঠে এই বিশাল, মানে বলতে গেলে ওয়ার্ল্ড ফেমাস যে ইফতারি বাজারটি, এই ইফতারি বাজারটি কিন্তু সূচনা ঘটে। এবং এই যে চকবাজারের যে ব্যবসায়ীগণ ছিলেন তৎকালীন এবং পুরান ঢাকার অভিজাত শ্রেণী, তারা এই বাজার থেকে কিন্তু ইফতার কিনে নিয়ে তাদের ইফতার করতেন। এবং এভাবেই একসময় এই বাজারটি খুবই বিস্তৃতি লাভ করে। এবং সর্বশেষ 2023 সালে কিন্তু ইফতার বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক যে সংস্থা ইউনেস্কো, সেটি কিন্তু এই বাজারটিকে পূর্ণাঙ্গ একটি স্বীকৃতি দান করে। আপনারা দেখতে পাচ্ছেন চকবাজারের বিভিন্ন ইফতারির পসরা, এই যে রাস্তাটি চকবাজারের, এই রাস্তার মাঝ বরাবর বিভিন্ন দোকানিরা তারা বিভিন্ন ইফতারি পসরা সাজিয়ে বসে আছেন, এবং অনেক ক্রেতা আসছেন, তারা এখান থেকে ইফতার কিনে কিন্তু নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আইটেম, আমি হয়তো সব কিছু নামও জানি না। খাসির লেগ রোস্টটা কত করে বিক্রি করছে? 800 টাকা পার পিস ভাইয়া। আর বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভরে নিয়ে যায়, 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আর সুতি কাবাবটা কত করে বিক্রি করছেন আপনারা? শিকটা 1200, গরুটা 1000, মুরগি আছে 400 টাকা পার পিস, ওই বাকি আছে 80 টাকা পার পিস। আপনার 4 ফুটের পরোটা আছে 80 টাকা পার পিস। এটা চকবাজার সেরা বড় বাপরে, ঠোঙ্গা বইরা লে যায়। এই যে যারা চিনে তারা কিনে। এটা চকবাজার সেরা বড় বাপরে, ঠোঙ্গা বইরা লে যায়। এই
ইফতার আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন। যেমন আমাদের দেশে যে ইফতারটি করা হয় এখানে কিন্তু মুড়ির প্রাধান্য থাকে, এবং এছাড়া এই যে আমরা যে আইটেমগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত যেটি বললাম যে যে তখন যে আপনার মুঘল আমলে যে এই যে বাজারটি যে বিস্তৃতি লাভ করে, এবং সেই মুঘলাই জাতীয় যে খাবারগুলো কাবাব, বিরিয়ানি বা এই বিষয়গুলো কিন্তু তখন থেকে এখানে বিস্তৃতি লাভ করে। মূলত আপনারা জেনে থাকবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তিনি কিন্তু একটা খেজুর দিয়ে ইফতার করতেন, এবং সেখান থেকেই মূলত খেজুর ইফতারে একটা বিশেষ অনুষঙ্গ হয়েছে, এবং এটাকে একটা সুন্নত বলা হয়ে থাকে ইফতারে। তো এভাবেই মূলত ইফতার আইটেমটা এক এক জায়গায় এক এক রকম, যেখানে গ্রীষ্ম প্রধান সেখানে কিন্তু পানীয়র একটা বিশেষ আকর্ষণ থাকে ইফতারে। এবং আমাদের দেশে কিন্তু যেহেতু নাতিশীতোষ্ণ সেখানে বিভিন্ন আইটেম থেকে থাকে ইফতারে। এই যে শাহী জিলাপি, ঐতিহাসিক শাহী জিলাপি চকবাজারে আপনারা দেখতে পাচ্ছেন। আর মূলত চকবাজারের এই ইফতারটা এখন বাংলাদেশে প্রচুর বিস্তৃতি লাভ করেছে। এই যে যে ইফতারের ইতিহাস এগুলো মূলত যেমন ঢাকা স্মৃতির বিস্মৃতির নগরী মুনতাসির মামুনের, তারপরে এই যে যেটা আমি প্রথমে আপনাদের যে বইটির নাম উল্লেখ করলাম, যে মির্জা নাথানের, সেনাপতি মির্জা নাথানের যে বইটি, সেই বইটি থেকে সেই বাহারি ইস্তানি গায়েবী বইটি থেকে কিন্তু আপনারা ইফতারের একটি সুন্দর ইতিহাস, চকবাজারের ইফতারের যে ইতিহাস সেটি কিন্তু আমরা প্রকৃতি জানতে পারি। 400 বছরের পুরনো এই ঐতিহাসিক ইফতার বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাবাব আইটেম দেখা যাচ্ছে। এটি একটা ঐতিহ্য বহন করে এই ইফতার বাজারের। পাশাপাশি আরো অনেক কিছু এখন সময়ের সঙ্গে সঙ্গে এই যে জিলাপি, বিভিন্ন ধরনের রেশমি জিলাপি, বিভিন্ন জুস আইটেম, তারপর হচ্ছে দই বড়া আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন বাহারি আইটেম। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু অনেক ব্যক্তি এখানে এনে তারা এইখানে পসরা সাজিয়েছেন খাবারের। এখানে অনেকে কিন্তু প্রফেশনাল ব্যবসায়ী না, অনেকে কিন্তু এইখানে যে সেই প্রাচীন আমল থেকে অনেকে বাসা বাড়িতে, আমরা যে ইতিহাসের বইগুলো ইতিহাস ঘেটে যেটা জানতে পেরেছি যে বাসা বাড়িতে খাবার তৈরি করে সেই খাবারগুলো এখানে বিক্রি করতে মানুষ নিয়ে আসতেন, এবং এই বাজারের যারা ব্যবসায়ী এবং বিভিন্ন পুরান ঢাকার ব্যক্তিবর্গ তারা আসতেন, এবং এই খাবারগুলো বা ইফতার সামগ্রীগুলো তারা কিন্তু কিনে নিয়ে যেতেন, এবং পরিবার পরিজন সকলকে নিয়ে তারা কিন্তু এই ইফতার সামগ্রী কিনে নিয়ে এই ইফতার উপভোগ করতেন। তো এইভাবেই মূলত ইফতার বাজারের সূচনা, এবং সেভাবেই কিন্তু এখনো এই পারিবারিক বংশ পরম্পরায় অনেকে কিন্তু এখানে আসছেন এবং ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন, এবং এটি তাদের একটা যেমন আয়ের উৎস, তেমনি আবার কিন্তু বিভিন্ন ধরনের ইফতারের একটা যে বিশেষ ঐতিহ্য সেটিও তারা বহন করে চলেছেন। যেমন বড় বাপের পোলায় খায় একটা আইটেমের নাম আপনারা শুনেছেন। আসলে আইটেমটি সম্পর্কে আমরা ইতিহাস বইয়ে সেরকম কিছু জানতে পারিনি, কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে এই আইটেমটি হচ্ছে মুড়ি ভর্তা, যেটা পুরান ঢাকার মুড়ি মাখানোটাকে বলে থাকে, সেখান থেকে এই আইটেমটা এসেছে। যারা খেয়েছেন তারা আইটেমটির যে খুব বেশি প্রশংসা করেছেন তা না, কিন্তু এই আইটেমটি হয়তো বা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে বড় বাপের পোলায় খায়। আমি সেই বড় বাপের পোলায় খায় সেই আইটেমটা আপনাদের এখন একটু দেখাচ্ছি। এই হচ্ছে সেই বড় বাপের পোলায় খায়, ঠুঙ্গা ভরে লিয়া যায় সেই আইটেমটি। এখানে অনেকগুলো আইটেমের সংমিশ্রণে এই আইটেমটি তৈরি করা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে 36টি আইটেমের সংমিশ্রণে আইটেমটি তৈরি করা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূলত সেই আইটেমটি তৈরির যে কাজ এখানে চলছে বিভিন্ন আইটেমের সংমিশ্রণে। তো আশা করি আপনারা যারা খেয়েছেন কমেন্টে জানাতে পারেন যে কেমন কি এই বিষয়টি বা এটা কেমন লেগেছে। আমি অনেকের কাছে যে জানতে পেরেছি যে তারা বলেছেন যে এতটা ভালো এটাকে বলা যাবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নান রুটির কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে এই রুটিগুলোর, এই ইফতার আইটেম, এবং এটিও একটা মুঘলাই খাবার, মুঘল আমলের সেই খাবারের ঐতিহ্য বহন করে। আর তার সঙ্গে বিভিন্ন ধরনের কাবাব আইটেম। আর আমার সম্মুখে সেই ঐতিহাসিক মসজিদটি, শায়েস্তা খাঁয়ের স্মৃতি বিজড়িত সেই শাহী মসজিদটি দেখতে পাচ্ছি। আসলে এই মসজিদটিকে ঘিরে এই যে বাজারটি, বৃহৎ যে চক বাজারটি এবং এই যে ইফতার বাজারটি, এটি কিন্তু যে পরিসর লাভ করা এই মসজিদটিকে ঘিরে। আসলে মসজিদটির গুরুত্ব অপরিসীম আমাদের ইতিহাসে। এই সেই ঐতিহাসিক মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখভাগে। ইতিহাস ঐতিহ্যের ইফতার বাজার, চক বাজার আপনারা দেখতে পাচ্ছেন দুইটা, এই পাশে একটা গলি, এবং এখান থেকে মূল যে গলিটা চকবাজার শাহী মসজিদের সামনের যে গলিটা, সেই গলি জুড়ে ইফতারের পসরা। আসলে এত মানুষের ভিড়, এখানে কিছু সেভাবে প্রেজেন্ট করাও যাবে না। আর শুরুতে আমরা দেখতেছি মুঘলাই যে আইটেম, যে হালিম, সেই হালিম আমরা দেখতে পাচ্ছি।
ইফতারের একটা অন্যতম আনুষঙ্গিক অংশ এবং মুঘল আমলে যে খাবারটি আমাদের এই বাংলায় এসেছিল। আর পুরো ইফতার বাজারটি এখান থেকে কিন্তু আপনারা এক নজরে সুন্দর দেখতে পাচ্ছেন। আর মোটামুটি কিন্তু আপনারা এই ইফতার বাজার সম্পর্কে যে দাম সেগুলো আপনারা জানতে পেরেছেন। মোটামুটি চপ আইটেমগুলো 5 টাকা 10 টাকার ভিতরেই ভালো। আর যে অন্যান্য আইটেমগুলো আছে সেটির দাম আমরা একটা দোকান থেকে আপনাদের ইতিমধ্যে জানানোর চেষ্টা করেছি, ভিতরে আপনারা জেনেছেন। তো আপনারা আশা করি বিষয়টা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আপনারা এখানে আসলে অবশ্যই কয়েক দোকান ঘুরে দেখে শুনে ইফতার সামগ্রী নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে পুরো ইফতারের যে মেইন গলিটা সেটা আসলে এখানে এত ভিড়। আসলে অসংখ্য ইউটিউবার বলি বা মিডিয়া বলি তাদের আধিক্য দেখা যায় চকবাজারের দোকানিরাও আসলে তাদের উপর অনেক বিরক্ত। তো আমি পিছন দিক থেকেই এর জন্য ভিডিওগুলো আসলে করার চেষ্টা করেছি, আপনাদের যতটুকু পারি চকবাজারের ইফতার বাজার দেখানোর এবং সঙ্গে সঙ্গে যে ইতিহাস আলোচনা সেটি করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ইতিহাস সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছেন, চকবাজারের এই বাজারটি কীভাবে আসলো সেই 16 শতকে শুরুতে কিভাবে এসেছিল এবং কিভাবে এর সূচনা হয়েছিল। সেই মুঘল সেই ঢাকা যখন রাজধানী স্থাপিত হয়েছিল ইসলাম খানের সময়ে, তখন থেকে কিভাবে এটির সূচনা এবং তারপরে এই যে মসজিদটি শাহী মসজিদটি চকবাজার শায়েস্তাখায় নির্মিত মসজিদটি ঘিরে এর বিস্তৃতি কীভাবে হয়েছে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আর আমি বেশি কথা আসলে বাড়াবো না, এতে ভিডিওর দৈর্ঘ্য বেড়ে যাবে। আপনাদের যতটুকু পেরেছি আমি ইতিহাস জানানোর চেষ্টা করেছি। তো চকবাজার ইফতার বাজার থেকে, ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। কোনো একটা পর্বে আবার দেখা হবে। আমি নিউটন মজুমদার আপনাদের সঙ্গেই আছি, আপনারাও আমার সঙ্গেই থাকবেন। আশা করি অনেক অনেক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।